ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। শর্টস ওয়ার্ল্ডে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, যেমন ভূত, গোয়েন্দা, অলৌকিক ইত্যাদি। ভূতের গল্পে অনেক সময় আমরা দেখেছি সেখানে ব্ল্যাক ম্যাজিক, দেবদেবী, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরেই এগুলো ব্যবহার করে থাকেন, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেবার জন্য নয়। আমরা আশা করব শর্টস ওয়ার্ল্ডের শ্রোতারাও সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দেই এই গল্পগুলি গ্রহণ করবেন। আপনাদের জন্য আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টি এক আশ্চর্য চরিত্র, তারানাথ তান্ত্রিক। হ্যাঁ, আজ আপনাদের জন্য থাকছে তারানাথ তান্ত্রিকের গল্প। সন্ধ্যা হবার দেরি নেই। রাস্তায় পুরনো বইয়ের দোকানে বই দেখে বেড়াচ্ছি। এমন সময় আমার এক বন্ধু কিশোরী সেন এসে বলল, এই যে এখানে কি, চলো জ্যোতিষীকে হাত দেখিয়ে আসি। তারানাথ জ্যোতিষী, নাম শোনোনি? মস্ত বড় গুণী। হাত দেখানোর ঝোঁক চিরকাল আছে। সত্যিকার ভালো জ্যোতিষী কখনো দেখিনি। জিজ্ঞাসা করলাম, বড় জ্যোতিষী মানে কি? যা বলে তা সত্যি হয়? আমার অতীত ও বর্তমান বলতে পারে? ভবিষ্যতের কথা বললে বিশ্বাস হয় না। বন্ধু বলল, চলোই না, পকেটে 2-4 টাকা হবে তো নাকি? 2 টাকাই তো নেবে, দেখোই না বলতে পারে কিনা। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে, তারানাথ জ্যোতিষ বিনোদ। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহ শান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি। আসুন ও দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনই নামমাত্র। বন্ধু বলল, এইবারই। আমি হেসে বললাম, লোকটা বোগাস। এত রাজা মহারাজা যার ভক্ত, তার এইবারই? বাইরের দরজায় কড়া নাড়তেই ভিতর থেকে একটি ছেলে বলে উঠল, কে? কিশোরী জিজ্ঞাসা করল, জ্যোতিষমশাই বাড়ি আছেন? ভিতর থেকে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না। তারপর দরজা খুলে গেল। একটা ছোট ছেলে উঁকি মেরে আমাদের দিকে সন্নিগ্ধ চোখে কিছুক্ষণ চেয়ে থেকে জিজ্ঞাসা করল, কোথা থেকে এসেছেন? আমাদের আসবার উদ্দেশ্য শুনে সে বাড়ির ভিতর চলে গেল। কিছুক্ষণ কারো কোনো সারা শব্দ পাওয়া গেল না। আমি বললাম, ব্যাপার যা দেখছি, তোমার জ্যোতিষী পাওনাদারের ভয়ে দিন রাত দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা তাই দেখতে। এবার ডেকে নিয়ে যাবে, দেখো। আমার কথাই ঠিক হলো। একটু পরেই ছেলেটি দরজা খুলে বলল, আসুন ভেতরে। ছোট একটা ঘরে তক্তপোষের উপর আমরা বসলাম। একটু পরে ভিতরের দরজা ঠেলে একজন বৃদ্ধ প্রবেশ করল। কিশোরী উঠে দাঁড়িয়ে হাত জোর করে প্রণাম করে বলল, নমস্কার পণ্ডিত মশাই, আসুন আসুন। বৃদ্ধের বয়স 60-62 বেশি হবে না। রং টকটকে গৌরবর্ণ। এ বয়সেও গায়ের রঙের জৌলুস আছে। মাথায় চুল প্রায় সব উঠে গিয়েছে। মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো। নিচের চোয়ালের গড়ন দৃঢ়। চোখ দুটি বড় বড় ও উজ্জ্বল। জ্যোতিষীর মুখ দেখে আমার লর্ড রেডিংয়ের চেহারা মনে পড়ে গেল। উভয়ের মুখবয়ের আশ্চর্য সদৃশ্য আছে। কেবল লর্ড রেডিংয়ের মুখে আত্মপ্রত্যয়ের ভাবটা আরও অনেকখানি বেশি। আর এনার চোখের কোণের কুঞ্চিত রেখাবলির মধ্যে একটু যেন ভরসা হারানোর ভাব পরিস্ফুট। অর্থাৎ
যতটা ভরসা নিয়ে জীবনে নেমেছিলেন তার এখন যেন অনেকখানি হারিয়ে গেছে, এরকম একটা ভাব। প্রথমে আমি হাত দেখালাম। বৃদ্ধ নিবিষ্ট মনে খানিকটা দেখে আমার মুখের দিকে চেয়ে বলল, আপনার জন্মদিন 15ই শ্রাবণ 1305 সাল, ঠিক। আপনার বিবাহ হয়েছে 1327 সাল, ওই 15ই শ্রাবণ, ঠিক। কিন্তু জন্ম মাসে বিয়ে তো হয় না। আপনার হলো কেমন করে? এমন তো দেখিনি। কথাটা খুবই ঠিক। বিশেষ করে আমার দিনটা মনে ছিল এই জন্য যে আমার জন্মদিন ও বিবাহের দিন একই হওয়াতে বিয়ের সময় এই নিয়ে বেশ একটা গোলমাল হয়েছিল। তারনাথ জ্যোতিষী নিশ্চয়ই তা জানে না। সে আমাকে এর আগে কখনো দেখেও নি। আমার বন্ধু কিশোরী সেনও জানে না। তবে তার সঙ্গে আলাপ মোটে 2 বছরের, তাও এক ব্রিজ খেলার আড্ডায়। সেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশ ছিল না। তারপর বৃদ্ধ আবার বলল, আপনার 2 ছেলে 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে। ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন, কিংবা জলে ডুবে গিয়েছিলেন। ও মোটের উপর আপনার বড় ভাড়া গিয়েছিল 13 বছর বয়সে। কথা সবই ঠিক। লোকটার কিছু ক্ষমতা আছে দেখছি। হঠাৎ তারানাথ বলল, বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে। কিছু অর্থ নষ্ট হয়েছে, সে টাকা আর পাবেন না। বরং আরও কিছু ক্ষতিযোগ আছে দেখছি। আমি আশ্চর্য হয়ে ওনার মুখের দিকে চেয়ে রইলাম। মাত্র 2 দিন আগে কালোটোলা স্ট্রিটের মোড়ে ট্রাম থেকে নামবার সময় 5খানা নোটশুদ্ধ মানিব্যাগটা খোয়া গিয়েছে। লজ্জায় পড়ে কথাটা কাউকে প্রকাশ করিনি। তারানাথ বোধহয় থট রিডিং জানে, কিন্তু আরও ক্ষতি হবে তা কেমনে বলতেছে। এটুকু মনে হয় ধাপ্পা। যাই হোক, সাধারণ হাত দেখা কনকের মতো মন বুঝে শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে না। আমার সম্বন্ধে আরও অনেক কথা সেদিন সে বলেছিল। লোকটার উপর আমার শ্রদ্ধা হলো। মাঝে মাঝে তার ওখানে যেতাম। হাত দেখাতেই যে যেতাম তা নয়, প্রায় যেতাম আসলে আড্ডা দিতে। লোকটার বড় অদ্ভুত ইতিহাস। অল্প বয়স হতেই সাধু সন্ন্যাসীর সঙ্গে বেড়াতে বেড়াতে সে এক তান্ত্রিক গুরুর সাক্ষাৎ পায়। তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন। তার কাছ থেকে কিছুদিন তন্ত্র সাধনা করবার ফলে তারানাথও কিছু ক্ষমতা পেয়েছিল। তা নিয়ে কলকাতায় এসে কারবার খুলল এবং গুরুদত্ত ক্ষমতা ভেঙে খেতে শুরু করল। শেয়ার মার্কেট, ঘোড়দৌড়, ফাটকা ইত্যাদি ব্যাপারে সে তার ক্ষমতা দেখিয়ে শীঘ্রই এমন নাম করে নিল যে বড় বড় মারোয়ারির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি আটকে যেত। পয়সা আসতে শুরু করলো অজস্র। অবশ্য যে পথে আসলো সে পথেই বের হয়ে গেল। হাতে একটি পয়সাও দাঁড়ালো না। তারনাথের জীবনে 3টি নেশা ছিল প্রবল: ঘোড়দৌড়, নারী ও সুরা। এই 3 দেবতাকে তুষ্ট রাখতে কত বড় বড় ধনির দুলা আল্লাহ যথাসর্বস্ব আহুতি দিয়ে পথের ফকির সেজেছে। তারানাথ তো সামান্য গণৎকার ব্রাহ্মণ মাত্র। প্রথম কয়েক বছরে তারানাথ যা পয়সা করেছিল, পরবর্তী কয়েক বছরের মধ্যে
তা কর্পূরের ন্যায় উবে গেল। এদিকে ক্ষমতার অপব্যবহার করতে করতে ক্ষমতাটুকুও প্রায় গেল। ক্ষমতা যাবার সঙ্গে সঙ্গে সত্যিকার প্রসার নষ্ট হলো। তবু ধূর্ততা, ফন্দিবাজি, ব্যবসাদারি প্রভৃতি মহৎ গুণরাজির কোনোটিরই অভাব তারানাথের চরিত্রে না থাকাতে সে এখনও খানিকটা প্রসার বজায় রাখতে পেরেছে। কিন্তু বর্তমানে কাবুলি তাড়াবার উপায় ও কৌশল বের করতেই তারানাথের অধিকাংশ সময় ব্যয় হয়। তন্ত্র বা জ্যোতিষ আলোচনার সময়ই বা কই। আমার মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথের প্রসার নষ্ট হবার পর যে পায়নি, একথা খুবই ঠিক। আমাকে পেয়ে তার নিজের উপর যেন বিশ্বাস ফিরে এসেছে। সুতরাং আমার উপর তারানাথের কেমন একটা বন্ধুত্ব জন্মালো। সে আমায় প্রায় বলে, তোমাকে সবে শিখিয়ে দেব, তোমাকে শিষ্য করে রেখে যাব। লোকে দেখবে তারানাথের ক্ষমতা কিছু আছে কি না। লোক পায়নি এতকাল যে তাকে কিছু দিয়েই। একদিন বলল, চন্দ্র দর্শন করতে চাও? চন্দ্র দর্শন তোমায় শিখিয়ে দেব। 2 হাতের আঙ্গুলে 2 চোখ বুজে চেপে রেখে 2 বৃদ্ধাঙ্গুল দিয়ে কান জোর করে চেপে চিত হয়ে শুয়ে থাকো। কিছুদিন অভ্যাস করলেই চন্দ্র দর্শন হবে। চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাবে। ওপরে আকাশে পূর্ণচন্দ্র, আর নিচে একটা গাছের তলায় 2টি পরী। তুমি যা জানতে চাইবে পরীরা তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যাস করেছে তার অজানা কিছুই থাকে না। চন্দ্র দর্শন করি না করি, তারানাথের কাছে প্রায় যেতাম। লোকটা এমন সব অদ্ভুত কথাবার্তা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা তো যায়ই না, দৈনন্দিন খেটে খাওয়া জীবনের সঙ্গে তার কোনো সম্পর্কও নাই। পৃথিবীতে যে আবার সেসব ব্যাপার ঘটে তার তো কোনোদিন জানাই ছিল না। একদিন বৃষ্টির বিকেলবেলা তারানাথের ওখানে গিয়েছি। তারানাথ পুরাতন একখানা তুলোট কাগজের পুঁতির পাতা উল্টাচ্ছে। আমাকে দেখে বলল, চলো, বেলেঘাটাতে একজন বড় সাধু এসেছেন, দেখা করে আসি। খুব ভালো তান্ত্রিক শুনেছি। তারানাথের স্বভাবেই ভালো সাধু সন্ন্যাসীর সন্ধান করে বেড়ানো। বিশেষ করে সে সাধু যদি তান্ত্রিক হয়, তবে তারানাথ সব কাজ কাম ফেলে তার পিছন পিছন দিনরাত লেগে থাকবে। গেলাম বেলেঘাটা। সাধুর ক্ষমতার মধ্যে দেখলাম তিনি আমাকে যে কোনো একটা গন্ধের নাম করতে বললেন। আমি বেলফুলের নাম করতেই তিনি বললেন, পকেটে রুমাল আছে? বার করে দেখো। রুমাল বার করে দেখি তাতে বেলফুলের গন্ধ ভুর ভুর করছে। আমি সাধুর কাছ থেকে প্রায় 5-6 হাত দূরে বসেছি এবং আমার পকেটে কেউ হাত দেয়নি। ঘরে আমি, তারানাথ ও সাধু ছাড়া অন্য কেউই নাই। রুমালখানাতে আমার নামও লেখা, সুতরাং হাত সাফাইয়ের সম্ভাবনা আদৌ নেই। কিছু যে আশ্চর্য হলাম না এমন নয়, কিন্তু যদি ধরেই নেই সাধু বাবাজি তন্ত্রশক্তির সাহায্যেই আমার রুমালে গন্ধের সৃষ্টি করেছেন, তবু এত কষ্ট করে তন্ত্র সাধনার ফল যদি 2 পয়সার আতর তৈরি করায় দাঁড়ায়, সে সাধনার আমি কোনো মূল্য দেই না। আতর তো বাজারেও কিনতে পাওয়া যায়। ফিরবার সময় তারানাথ বলল, না, লোকটা নিম্ন শ্রেণীর তন্ত্র সাধনা করেছে, তারই ফলে 2-1টা সামান্য শক্তি পেয়েছে। তাই বা পায় কি করে? বৈজ্ঞানিক উপায়
কৃত্রিম আতর প্রস্তুত করতেও তো অনেক তোড়জোড়ের দরকার। মুহূর্তের মধ্যে একজন লোক দূর থেকে আমার রুমালে যে লেবু ফুলের গন্ধ চালনা করলো, তার পেছনেও তো একটা প্রকাণ্ড বৈজ্ঞানিক অসম্ভবতা রয়েছে। কন্ট্যাক্ট অ্যাট এ ডিস্টেন্স এর মোটা সমস্যাটাই ওর মধ্যে জড়ানো। যদি ধরি হিপনোটিজম, সাধুর ইচ্ছাশক্তি আমার উপর ততক্ষণ কার্যকারী হতে পারে যতক্ষণ আমি তার নিকট আছি। তার সান্নিধ্য থেকে দূরেও আমার উপর যে হিপনোটিজমের প্রভাব অক্ষুণ্ণ রয়েছে, সে প্রভাবের মূলে কি আছে, সেও তো এক গুরুতর সমস্যা হয়ে দাঁড়ায়। তারানাথের সঙ্গে তার বাড়িতে গিয়ে বসলাম। তারানাথ বলল, তুমি এই দেখেই দেখছি আশ্চর্য হয়ে পড়লে। তবুও তো সত্যিকারের তান্ত্রিক দেখনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, যাকে তোমরা বলো ব্ল্যাক ম্যাজিক। এক সময় আমিও ও জিনিসের চর্চা যে না করেছি তা নয়। ও আতরের গন্ধ আর এমন কি, এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি, শুনলে পরে বিশ্বাস করবে না। একজনকে জানতুম, সে বিষ খেয়ে হজম করত। কিছুদিন আগে কলকাতায় তোমরাও এ ধরনের লোক দেখেছ। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল। জিভে একটু দাগও লাগলো না। এসব নিম্ন ধরনের তন্ত্রচর্চার শক্তি, ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিছু নয়। এর চেয়েও অদ্ভুত শক্তির তান্ত্রিক দেখেছি আমি। কি হলো জানো? ছোটবেলায় আমাদের দেশ বাঁকুড়াতে এক নাম করা সাধু ছিলেন। আমার এক খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছোটবেলায় আমাদের বাড়ি প্রায় আসতেন। তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন। আর আমাদের প্রায় বলতেন, দুই চোখের মাঝখানে বুড়োতে একটা জ্যোতি আছে, ভালো করে চেয়ে দেখিস, দেখতে পাবি। খুব এক মনে চেয়ে দেখিস। মাস 2-3 পরে আমারও একদিন জ্যোতি দর্শন হলো। মনে মনে ভাবলাম, চন্দ্র দর্শনের মতো নাকি? মুখে জিজ্ঞাসা করলাম, কি ধরনের জ্যোতি? ঠিক নীল, বিদ্যুৎ শিখার মতো। প্রথম একদিন দেখলাম ওই সন্ধ্যার কিছু আগে, বাড়ির পেছনে পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের উপর দিয়ে ঘন্টা খানেক চেয়ে থাকলাম। সব দিন ঘটে উঠতো না, হপ্তার মধ্যে 2-3 দিন বসতাম। মাস 3 পরে প্রথম জ্যোতি দর্শন হলো। নীল লিকলিকে একটা শিখা। আমার কপালের মাঝখানে ঠিক সামনে খুব স্থির। মিনিট খানেক ছিল প্রথম দিন। এইভাবেই ছোটবেলাতেই সাধু, সন্ন্যাসী ও যোগ ইত্যাদি ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ি। বাড়িতে আর মন টেকে না। ঠাকুমার বাক্স ভেঙে একদিন কিছু টাকা নিয়ে পালিয়ে গেলাম একেবারে সোজা কাশিতে। একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসে আছি। সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়নি। মন্দিরে মন্দিরে আরতি চলছে। এমন সময় একজন লম্বা চওড়া চেহারার সাধুকে খড়ম পায়ে দিয়ে কমণ্ডলু হাতে ঘাটের পৈঠায় নামতে দেখলাম। তার সারা দেহে এমন কিছু একটা ছিল যা আমাকে আর অন্যদিকে
চোখ ফেরাতে দিল না। সাধু তো কতই দেখেছি, চুপ করে আছি। সাধু বাবাজি জল ভরে বৈঠা বেয়ে উঠতে উঠতে হঠাৎ আমার দিকে চেয়ে খাসা বাংলায় বললেন, বাবাজি, বাড়ি কোথায়? আমি বললাম, বাঁকুড়া জেলায় মালিহারা, রুদ্রপুর। সাধু থমকে দাঁড়ালেন, বললেন, মালিহারা, রুদ্রপুর? তারপর কি যেন কি একটা ভাবলেন। খুব অল্পক্ষণ একটু যেন অন্যমনস্ক হয়ে গেলেন। তারপর বললেন, রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছ? তাদের বংশে এখন কে আছে জানো? আমাদের গ্রামে সান্যালেরা এক সময় খুব অবস্থাপন্ন ছিল। খুব বড় বাড়ি ঘর, দরজায় হাতি বাঁধা থাকতো শুনেছি। কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ। রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। সন্ন্যাসীকে সভ্রমে সে কথা বলতে তিনি হেসে বললেন, তোমার বয়স আর কতটুকু? তুমি জানবেই বা কি করে? খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো। খেয়াঘাট? রুদ্রপুরে নদী নেই, মজে গিয়েছে কোন কালে। এখন তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে যায়। তবু পুরনো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গলাবৃত হয়ে পড়ে আছে বটে। শুনেছি সান্যালদেরই কোনো পূর্বপুরুষ ওই শিব মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু এসব কথা ইনি কি করে জানলেন? বিস্ময়ের সুরে বললাম, আপনি আমাদের গায়ের কথা জানেন দেখছি। সন্ন্যাসী মৃদু হাসলেন। এমন হাসি শুধু স্নেহময় বৃদ্ধ পিতামহের মুখে দেখা যায়। তার অতি তরুণ অবোধপত্রের কোনো ছেলে মানুষের কথার জন্যে। সত্যি বলছি, সে হাসির স্মৃতি আমি এখনো বলতে পারিনি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষ হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহ কৌতুকের সুরে বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবি বলে? আমি কিছু উত্তর দেবার আগেই তিনি আবার বললেন, বাড়ি ফিরে যা, সংসার ধর্ম কিছু করগে যা। এ পথ তোর নয়, আমার কথা শোন। বললাম, এত নিষ্ঠুর কথা বলবেন না। কিছু হবে না কেন? আমার সংসারে মন নেই, সংসার ছেড়েই এসেছি। তিনি হেসে বললেন, ওর নাম সংসার ছাড়া নয়। সংসার তুই ছাড়িসনি, ছাড়তে পারবিও না। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বোঝবার বয়স হয়নি। যা, বাড়ি যা, মা বাপের মনে কষ্ট দিস নে। কথা শেষ করে তিনি চলে যাচ্ছেন দেখে আমি বললুম, কিন্তু আমাদের গায়ের কথা কি করে জানলেন বলবেন না? দয়া করে বলুন। তিনি কোনো কথার উত্তর না দিয়ে জোরে জোরে পা ফেলে চলতে লাগলেন। আমিও নাছোড়বান্দা হয়ে তার পিছু নিলাম। খানিক দূরে গিয়ে তিনি আমাকে দাঁড়িয়ে বললেন, কেন আসছিস? আপনাকে ছাড়ব না। আমি কিছু চাইনি, আপনার সঙ্গ চাই।
তিনি সস্নেহে বললেন, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না। তোকে সংসার করতেই হবে। তোর সাধ্য নেই অন্য পথে যাবার। যা, চলে যা। তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে। আর সাহস করলুম না তার অনুসরণ করতে। কি একটা শক্তি আমার ইচ্ছা সত্ত্বেও যেন তার পেছনে পেছনে যেতে আমাকে বাধা দিল। দাঁড়িয়ে কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে দেখি তিনি নেই। বুঝতে পারলুম না কোন গলির মধ্যে তিনি ঢুকে পড়েছেন বা কোন দিকে গেলেন। প্রসঙ্গক্রমে বলে নেই, অনেক দিন পরে বাড়ি ফিরে এসে দেশের খুব বৃদ্ধ লোকেদের কাছে খোঁজ নিয়েও রামরূপ সান্যালের কোনো হদিস মেলাতে পারলুম না। সান্যালদের বাড়ির ছেলে ছোকরার দল তো কিছু বলতেই পারে না। ওদের এক শরিক জলপাইগুড়িতে ডাকঘরে কাজ করতেন। তিনি পেনশন নিয়ে সেবার শীতকালে বাড়ি এলেন। কথায় কথায় তাকে একদিন প্রশ্নটা করাতে তিনি বললেন, দেখো, আমার ছোটবেলায় বড় জ্যাঠামশাইয়ের কাছে একখানা খাতা দেখেছি। তাতে আমার বংশের অনেকের কথাই লেখা ছিল। বড় জ্যাঠামশাইয়ের এইসব শখ ছিল। অনেক কষ্ট করে নানা জায়গায় হাঁটাহাঁটি করে বংশের কুলজি জোগাড় করতেন। তার মুখে শুনেছি 4-5 পুরুষ আগে আমাদেরই বংশে রামরূপ সান্যাল নদীর ধারে ওই মন্দির প্রতিষ্ঠা করেন। রামরূপ সাধক পুরুষ ছিলেন, বিবাহ করেছিলেন, ছেলে মেয়েও হয়েছিল। কিন্তু সংসারে তিনি বড় একটা লিপ্ত ছিলেন না। রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম যৌবনেই অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করেন। আর কখনো দেশে ফেরেননি। অন্তত 150 বছর আগের কথা হবে। জিজ্ঞাসা করলুম, ওই শিব মন্দিরটা ওরকম মাঠের মধ্যে বেখাপ্পা জায়গায় কেন? তা নয়, ওখানে তখন বহতা নদী ছিল, খুব স্রোত ছিল, বড় বড় কিস্তি চলতো। কোনো নৌকা একবার ওই মন্দিরের নিচের ঘাটে মারা পড়ে বলে ওর নাম হয় লাভাঙ্গার খেয়াঘাট। আমি প্রায় চিৎকার করে বলে উঠলুম, খেয়াঘাট? তিনি অবাক হয়ে আমার দিকে চেয়ে বললেন, হ্যাঁ, জ্যাঠামশাইয়ের মুখে শুনেছি, বাবার মুখেও শুনেছি। তাছাড়া আমাদের পুরনো কাগজপত্রে আছে শিব মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল লাভাঙ্গার খেয়াঘাটের ওপর। কেন বলতো? এসব কথা তোমার জানবার কি দরকার হলো? বইটই লিখছ নাকি? ওদের কাছে কোনো কথা বলিনি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস হলো, এবং সে বিশ্বাস আজও আছে যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই। আর কোনো অদ্ভুত যৌগিক শক্তির বলে 150 বছর পরেও বেঁচে আছেন। বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বেরোই। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। পাগলির সঙ্গে দেখা করলাম নদীর ধারে শ্মশানে। ছেঁড়া একটা কাঁথা জড়িয়ে পড়ে আছে। যেমন ময়লা কাপড় চোপড় পরনে, তেমনি মলিন জট পাকানো চুল। আমাকে দেখেই সে গেল মহা চোটে। বলল, বেরো এখান থেকে। কে বলেছে তোকে এখানে আসতে? কে?
ওর আলু থালু বিকট মলিন চেহারা দেখে মনে যে ভাব এসেছিল সেটাকে অতি কষ্টে চেপে বললাম, মা, আমাকে আপনার শিষ্য করে নিন। অনেক অনেক দূর থেকে এসেছি, দয়া করুন আমার উপর। পাগলি চেঁচিয়ে উঠে বলল, ফেলা এখান থেকে, বিপদে পড়বে। আঙ্গুল দিয়ে গ্রামের দিকে দেখিয়ে বললে, যা। নির্জন শ্মশান। ভয় হলো ওর মূর্তি দেখে, কি জানি কি মারবে টারবে নাকি। পাগল মানুষকে বিশ্বাস নেই। সেদিন চলে এলাম, কিন্তু আবার গেলাম তার পরের দিন। পাগলি বলল, আবার আবার কেন এলি? বললাম, মা, আমাকে দয়া করো, দয়া করো আমাকে। পাগলি বললে, দূর হ, দূর হ, বেরো এখান থেকে, বেরো। তারপর রেগে আমায় মারলে এক লাথি। এই, ফের যদি আসিস তবে বিপদে পড়বি, খুব সাবধান। রাতে শুয়ে শুয়ে ভাবলাম, না, এখান থেকে চলে যাই, আর এখানে নয়। এ এক পাগলের পাল্লায় পড়ে প্রাণটা যাবে দেখছি কোন দিন। শেষ রাত্রে স্বপ্ন দেখলাম, পাগলি এসে যেন আমার সামনে দাঁড়িয়েছে। সে চেহারা আর নেই। মৃদু হাসি হাসি মুখে আমায় যেন বললে, লাঠিটা খুব লেগেছে না রে? তা রাগ করিস নে, কাল যাস আমার ওখানে। সকালে উঠেই আবার গেলাম। ও মা, স্বপ্ন টপ্ন সব মিথ্যে। পাগলি আমায় দেখে মার মূর্তি হয়ে শ্মশানের একখানা পোড়া কাঠ মারলো আমার দিকে ছুঁয়ে। এই, আমিও তখন মরিয়া হয়েছি। বললাম, তুমি তবে রাত্রে আমায় বলতে গিয়েছিলে কেন স্বপ্নে? তুমি তো আসতে বললে, তাই এলাম। পাগলি খিলখিল করে হেসে উঠল। তোকে বলতে গিয়েছিলাম স্বপ্নে, তোর মুন্ডু চিবিয়ে খেতে গিয়েছিলাম। যা, বেরো। কেন জানি না এই পাগলি আমাকে অদ্ভুতভাবে আকৃষ্ট করেছে। আমি বুঝলাম তখনই সেখানে দাঁড়িয়ে। এ যতই আমাকে বাইরে তাড়িয়ে দেবার ভান করুক, আমার মনে হলো ভেতরে ভেতরে সে আমায় এক অজ্ঞাত শক্তির বলে টানছে। হঠাৎ সে বললে, বস এখানে। আঙ্গুল তুলে দেখিয়ে দিলে। তার আঙ্গুল তুলে দেখিয়ে দেওয়ার ভঙ্গিটা যেন খুব রাজা জমিদারের ঘরের কর্ত্রীর মতো। তার সে হুকুম পালন না করে উপায় নেই, কাজেই বসতে হলো। সে বললে, কেন এখানে এসে বিরক্ত করছিস বলতো? তোর দ্বারা কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু না। তোর সংসারে এখনো পুরো ভোগ রয়েছে। আমি চুপ করেই থাকি। খানিকটা বাদে পাগলি বললে, আচ্ছা, কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস, তার উপর আবার বামুন, তখন কিচ্ছু খাওয়ানো দরকার। বল, কি খাবি বল, বল। পাগলির শক্তি কতদূর দেখার জন্য বড় কৌতূহল হলো। এর আগে লোকের মুখে শুনেছি, যা চাওয়া যায় সাধু সন্ন্যাসীরা এনে দিতে পারে। কলকাতার গন্ধ বাবাজির কাছে খানিকটা যদিও দেখেছি, সে আমার ততটা আশ্চর্য বলে মনে হয়নি। বললাম, খাবো, খাবো। হ্যাঁ, অমৃতি, জিলাপি,
ক্ষীরের বরফি আর বর্তমান কলা। পাগলি একটু আশ্চর্য ব্যাপার করলে। শ্মশানের কতগুলো পোড়া কাঠ কয়লা ফাঁসেই পড়েছিল, হাতে তুলে নিয়ে বললে, এই নে খা, ক্ষীরের বরফি। আমি তো অবাক। ইতস্ত করছি দেখে সে পাগলের মতো খিলখিল করে কি একরকম হাসি হেসে বললে, খা খা, ক্ষীরের বরফি খা খা। আমার মনে হলো এ তো দেখছি পুরো পাগল, কোনো কাণ্ড জ্ঞান নেই। এর কথায় মরা পোড়ানোর কয়লা মুখে দেব, ছি ছি ছি। কিন্তু আমার তখন আর পিছনে ফেরবার পথ নেই। অনেক দূরে গিয়েছি, দিলাম সে কয়লা মুখে পড়ে, যা থাকে কপালে। পরক্ষণে থু 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 করে সেই বিশ্রী বিশ্বাস চিতার কয়লার টুকরো মুখ থেকে বার করে ফেলে দিলুম। পাগলি আবার খিলখিল করে উঠল। রাগে দুঃখে আমার চোখে তখন জল এসেছে। কি বোকামি করেছি এখানে এসে। এ পাগলই, বদ্ধ পাগল। পাগল ছাড়া আর কিছুই নয়, উন্মাদ। পাড়া গায়ের ভূতেরা সাধু বলে নাম রটিয়েছে। পাগলি হাসি থামিয়ে বিদ্রুপের সুরে বললে, ফেলি, রাবড়ি, বর্ধমান কলা, পেটুক কোথাকার পেটের জন্য এসেছে শ্মশানে আমার কাছে। দূর হ, দূর হ। আমার ভয়ানক রাগ হলো। অমন নিষ্ঠুর কথা আমায় কখনো কেউ মুখের উপর বলেনি। একটিও কথা না বলে আমি তখনই সেখান থেকে চলে এলাম। বললে বিশ্বাস করবে না, আবার সেদিন শেষ রাতে পাগলিকে স্বপ্নে দেখলাম। আমার শিয়রের দিকে দাঁড়িয়ে হাসি মুখে বলছে, রাগ করিস নে, হাসিস আজ। রাগ করে না, ছি, রাগ করে না। এখনো পর্যন্ত আমার সন্দেহ হয় পাগলিকে স্বপ্ন দেখেছিলাম না জাগ্রত অবস্থায় দেখেছিলাম। যা হোক, জেগে উঠে আমার রাগ আর রইল না। পাগলি আমায় জাদু করলে নাকি? গেলাম আবার দুপুরে। এবার কিন্তু তার মূর্তি ভারী প্রসন্ন। বললে, আবার এসেছিস দেখছি। আচ্ছা নাছর বান্দা তো তুই। কেন বাদর নাচ নাচাচ্ছ আমায় নিয়ে? দিনে অপমান করে বিদায় করে আবার রাত্রে গিয়ে আসতে বলছো? এরকম হয়রান করে তোমার লাভ কি? তুই পারবি, পারবি তুই? সাহস আছে? ঠিক যা বলবো তা করবি? আছে, বলেই দেখো না। যা বলবে তাই করব। দেখোই না পরীক্ষা করে। সে একটা অদ্ভুত প্রস্তাব করলে। সে বললে, আজ রাত্রে আমায় তুই মেরে ফেল, গলা টিপে মেরে ফেল। তারপর আমার মৃতদেহের উপর বসে তোকে সাধনা করতে হবে। নিয়ম বলে দেব, বাজার থেকে মদ কিনে নিয়ে আয়, আর দুটো চাল ছোলা ভাজা। মাঝে মাঝে আমার মৃতদেহ হা করে বিকট চিৎকার করে উঠবে। তখন আমার মুখে এক ঢোক মদ আর দুটো চাল ছোলা ভাজা দিবি। ভোর রাত পর্যন্ত অমনি মরার উপর বসে মন্ত্র জপ করতে হবে। রাত্রে হয়তো অনেক রকম ভয় পাবি। যারা এসে ভয় দেখাবে তারা কেউ মানুষ নয়, কিন্তু তাদের ভয় করিস না। ভয় পেলে সাধনা তো মিথ্যে হবেই, প্রাণ পর্যন্ত হারাতে পারিস। কেমন, রাজি? ও যে এমন কথা বলবে তা বুঝতে পারিনি। কথা শুনে তো অবাক হয়ে গেলাম। বললাম, সব পারবো, কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না।
আর তুমি আমার জন্য মরবে কেন? পাগলি রেগে বললে, তবে এখানে মরতে এসেছিলি কেন? মুখ পড়া, বেড়াও, দূরা দূরা। আর ও নানা রকম অশ্লীল গালাগাল দিলে। ওর মুখে কিচ্ছু বাঁধে না, মুখ বড় খারাপ। আমি আজকাল ওগুলো আর তত বেশি গায়ে মাখিনি, গা সাওয়া হয়ে গিয়েছে। বললাম, রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি না ভদ্রলোকের ছেলে? পাগলি আবার মুখ বিকৃত করে বললে, ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে তবে এ পথে এসেছিস কেন রে? ও অলক্ষণে ঘাটের মরা, তন্ত্রমন্ত্রের সাধনা ভদ্রলোকের ছেলের কাজ নয়। যা গিয়ে কামিজ চাদর পরে হাউজে চাকরি কর গিয়ে, বেড়া। তুমি শুধু রাগই করো, পুলিশের হাঙ্গামার কথা তো ভাবছই না। আমি যখন ফাঁসি যাব তখন ঠেকাবে কে শুনি? মনে মনে আবার সন্দেহ হলো, না, এ নিতান্তই পাগল, বদ্ধ উন্মাদ। এর কাছে এসে শুধু এতদিন সময় নষ্ট করেছি ছাড়া আর কিছু নয়। তখনই মনে পড়ল, পাগলির মুখে শুদ্ধ সংস্কৃতির শ্লোক শুনেছি, তন্ত্রের কথা শুনেছি। সময়ে সময়ে সত্যি এমন কথা বলে যে ওকে বিদুষী বলে সন্দেহ হয়। সেদিন থেকে পাগলি আমার উপর প্রসন্ন হলো। বিকেলে যখন গেলাম তখন আপনি ডেকে বললে, আমার রাগ হলে আর জ্ঞান থাকে না। তোকে ওবেলা গালাগাল দিয়েছি, কিছু মনে করিস নে? হ্যাঁ, ভালোই হয়েছে তুই সাধনা করতে চাসনি। ওসব নিম্নতন্ত্রের সাধনা, ওতে মানুষের কতগুলো শক্তি লাভ হয়, তাছাড়া আর কিছু না। কিভাবে শক্তি লাভ হয়? পৃথিবীতে নানা রকম জীব আছে, তাদের চোখে দেখা যায় না। মানুষ মরে দেহশূন্য হলে চোখে দেখা যায় না, আমরা তাদের বলি ভূত। এছাড়া আরো অনেক রকম প্রাণী আছে, তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম কিন্তু শক্তি বেশি, এদেরও দেখা যায় না। তন্ত্রে এদের ডাকিনী, শাখিনী এইসব নাম। এরা কখনো মানুষ ছিল না। মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী। মুসলমান ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুটোই আছে। তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায়। তখন যা বলা যায় এরা তাই করে। করতেই হবে, না করে উপায় নেই। কিন্তু এদের নিয়ে খেলা করার বিপদ আছে। অসাবধান তুমি যদি হয়েছ, তোমাকে মেরে ফেলতে পারে। অবাক হয়ে ওর কথা শুনছিলাম। এসব কথা আর কখনো শুনিনি। এর মতো পাগলের মুখে এ কথা সাজে। আর যেখানে বসে শুনছি তার পারিপার্শ্বিক অবস্থা এই কথার উপযুক্ত বটে। গ্রাম্য শ্মশান, একটা বড় তেঁতুল গাছ, আর একদিকে কতগুলো শিমুল গাছ। 2-4 দিন আগের একটা চিতার কাঠ কয়লা আর একটা কলসি জলের ধারে পড়ে রয়েছে। কোনো দিকে লোকজন নেই। ফাঁকা জায়গায় আমার গা যেন একটু শিউরে উঠল। পাগলি তখনও বলে যাচ্ছে অনেক সব কথা, অদ্ভুত ধরনের কথা। এক ধরনের অপদেবতা আছে, তন্ত্রে তাদের বলে হাকিনী। তারা অতি ভয়ানক জীব, বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম, দয়া মায়া বলে পদার্থ নেই তাদের। পশুর মতো মন, কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি। এরা যেন প্রেতলোকের বাঘ ভালুক।
ওদের দিয়ে কাজ বেশি হয় বলে যাদের বেশি দুঃসাহস, এমন তান্ত্রিকেরা হাকিনি মন্ত্রে সিদ্ধ হবার সাধনা করে। হলে খুবই ভালো, কিন্তু বিপদের ভয় পদে পদে। তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই, তাই তোকে বারণ করি। তুই বুঝিস নে, তাই রাগ করিস। কৌতূহল আর সংবরণ করতে না পেরে জিজ্ঞাসা করলাম, তুমি তাহলে হাকিনী মন্ত্রে সিদ্ধ না? ঠিক বলো, বলো না। পাগলি চুপ করে রইল। আমি তাকে আর প্রশ্ন করলাম না। বুঝলাম পাগলি এ কথা কিছুতেই বলবে না, কিন্তু এ বিষয়ে আমার আর কোনো সন্দেহ রইল না। পরের দিন গ্রামের লোকে আমাকে পাগলির সম্বন্ধে অনেক কথা বলল। আপনি ওখানে যাবেন না অত ঘন ঘন। পাগলি অনেক ভয়ানক মানুষ। ওর মধ্যে এমন শক্তি আছে, আপনাকে একেবারে সর্বনাশ করে দিতে পারে। ওকে বেশি ঘাটাবেন না মশাই। গায়ের লোক ওর কাছে এসেও না। এদেশি লোক আপনি, মারা পড়বেন শেষে। মনে মনে ভাবলাম, কি আমার করবে? যা করবার তা করেছে, তার কাছে না গিয়ে থাকবার শক্তি আমার নেই। তারপরে একদিন যা হলো তা বিশ্বাস করবে না। একদিন সন্ধ্যার পরে পাগলির কাছে গিয়েছি, কিন্তু এমনভাবে গিয়েছি পাগলি যেন টের না পায়। পাগলির সেই বটতলায় গিয়ে হঠাৎ অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। বটতলায় পাগলি বসে নেই, তার বদলে একটি ষোড়শী বালিকা গাছের গুড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে রয়েছে। চোখের ভুল নয়, আমার তখন কাঁচা বয়স, চোখে ঝাপসা দেখার কথা নয়। স্পষ্ট দেখলাম। ভাবলাম, তাই তো, এ আবার কে এলো? যাই কি না যাই? দু এক পায়ে গিয়ে সংকোচের সঙ্গে জিজ্ঞাসা করলাম, মা, তিনি কোথায় গেলেন? মেয়েটি হেসে বলল, কে? সেই তিনি এখানে থাকতেন। মরণ কে? তার নামটাই বল না। নাম বলতে লজ্জা হচ্ছে নাকি? আমি চমকে উঠলাম। সেই পাগলি তো, সেই হাসি, সেই কথা বলবার ভঙ্গি। এই ষোড়শী বালিকার মধ্যে সেই পাগলি রয়েছে লুকিয়ে। সে এক অদ্ভুত আকৃতি, ভেতরে সেই পরিচিতা পাগলি, বাইরে এক অপরিচিতা রূপসী ষোড়শী বালিকা। মেয়েটি হেসে ঢলে পড়ে আর কি, বলল, এসো না, বসো এসে পাশে। লজ্জা কি? আহা, আর অত লজ্জার দরকার নেই। এসো। হঠাৎ আমার বড় ভয় হলো। মেয়েটির রকম সকম আমার ভালো বলে মনে হলো না। তাছাড়া আমার দৃঢ় বিশ্বাস হলো এ পাগলি আমার কোনো বিপদে ফেলবার চেষ্টায় আছে। ফিরে চলে যাচ্ছি, এমন সময় পরিচিত কণ্ঠের ডাক শুনে থমকে দাঁড়ালাম। দেখি বটতলার পাগলেই বসে আছে, আর কেউ কোথাও নেই। আমার তখনও ভয় যায়নি। ভাবলাম, আজ আর কিছুতেই এখানে থাকবো না, আজ ফিরে যাই। পাগলি বলল, এসো, বসো। তুমি এরকম ছোট মেয়ে সেজেছিলে কেন? তোমার মতলবখানা কি? মরণ, ঘাটের মরা আবল তাবল বকছে। না, সত্যি কথা বলছি। আমায় কোনো ভয় দেখিও না। যখন তোমায় মা বলে ডেকেছি,
শোন তবে, তুই সেরকম নস। তন্ত্রের সাধনা তোকে দিয়ে হবে না। অত সাজু সেজে থাকবার কাজ নেই। থাক, তোকে তুই একটা কিছু দেব, তাতেই তুই করে খেতে পারবি। একটা মরা চাই, আসবে শিগগির অনেক মরা, এই ঘাটেই আসবে। ততদিন অপেক্ষা কর, কিন্তু যা বলে দেব তাই করবি। রাজি আছিস? সব সাধনা, ভিন্ন কিছু হবে না। তখন আমি মরিয়া হয়ে উঠেছি। আমি ভীতু লোক ছিলাম না কোনো কালেই, তবু কখনো মরার উপর বসে সাধনা করব এ কল্পনাও করিনি। কিন্তু রাজি হলাম পাগলির প্রস্তাবে। বললাম, বেশ, তুমি যা বলবে তাই করব, কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে যেন না পড়ি। আর সব কিছুতেই রাজি আছি। একদিন সন্ধ্যার কিছু আগে গিয়েছি। সেদিন দেখলাম পাগলির ভাবটা যেন কেমন কেমন। সে আমায় বললে, একটা মরা পাওয়া গিয়েছে, চুপি চুপি এসো। জলের ধারে বড় একটা পাকুর গাছের শেকড় জলের মধ্যে অনেকখানি নেমে গিয়েছে। সেই জড়ানো পাকানো জলমগ্ন শিকড়ের মধ্যে একটা 16-17 বছরের মেয়ের মরা বেঁধে আছে। কোনো ঘাট থেকে ভেসে এসেছে বোধহয়। তোল মরাটা, শেকড় বেয়ে নেমে যা। জলের মধ্যে মরা হালকা হবে, ওকে তুলে শেকড়ে রেখে দে, ভেসে না যায়। তখন কি করছি জ্ঞান ছিল না। মরার পরনে তখনও কাপড়, সেই কাপড় জড়িয়ে গিয়েছে শেকড়ের মধ্যে। আমাকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতেই সেটা টেনে তুলে ফেললাম। পাগলি বলল, মরার উপর বসে তোকে সাধনা করতে হবে। ভয় পাবি না তো? ভয় পেয়েছ কি মরেছ? আমি হঠাৎ আশ্চর্য হয়ে চিৎকার করে উঠলাম। মরার মুখ তখন আমার নজরে পড়েছে। সেদিনকার সেই ষোড়শী বালিকা, অবিকল সেই মুখ, সেই চোখ, কোনো তফাৎ নেই। চেঁচিয়ে মরছিস কেন? ও আপদ! আমার মাথার মধ্যে কেমন গোলমাল হয়ে গিয়েছে তখন। পাগলিকে দেখে তখন আমার অত্যন্ত ভয় হলো। মনে মনে ভাবলাম, এ অতি ভয়ানক লোক দেখছি। গায়ের লোক ঠিকই বলে, কিন্তু ফিরবার পথ তখন আমার বন্ধ। পাগলি আমায় যা যা করতে বললে, সন্ধ্যা থেকে আমাকে তা করতে হলো। সব সাধনার অনুষ্ঠান সম্বন্ধে সব কথা তোমায় বলবারও নয়। সন্ধ্যের পর থেকেই আমি সবের ওপর আসন করে বসলাম। পাগলির একটা অর্থশূন্য মন্ত্র, সেটাই জপ করতে হবে অনবরত। আমার বিশ্বাস হয়নি যে এতে কিছু হয়। এমনকি ও যখন বলল, যদি কোনো বিভীষিকা দেখো তবে ভয় পেও না, ভয় পেলেই মরবে। তখনও আমার মনে বিশ্বাস হয়নি। রাত্রি দুপুর হলো ক্রমে। নির্জন শ্মশান, কেউ কোনো দিকে নেই। নীরব অন্ধকার দিক বিদিক লুকিয়েছে। পাগলি যে কোথায় গেল তাও আমি আর দেখিনি। হঠাৎ একপাল শেয়াল ডেকে উঠল নদীর ধারে, একটা কষার ঝোপের আড়ালে। শেয়ালের ডাক তো কতই শুনেছি, কিন্তু সেই ভয়ানক শ্মশানে একটা টাটকা মরার উপর বসে সেই শেয়ালের ডাকে আমার সর্বাঙ্গ শিউরে উঠল।
ঠিক সঙ্গে সঙ্গে আরেকটি ব্যাপারও ঘটল। বিশ্বাস করো না করো তোমার ইচ্ছে, কিন্তু তোমার কাছে মিথ্যে বলে কোনো স্বার্থ নেই আমার। আমি তারানাথ জ্যোতিষী, বুঝি কেবল পয়সা। তুমি আমাকে 1 পয়সাও দেবে না, সুতরাং তোমার কাছে মিথ্যে বলতে যাব কেন? শেয়াল ডাকার সঙ্গে আমার মনে হলো শ্মশানের নিচে নদীর জল থেকে দলে দলে সব বউ মানুষেরা উঠে আসছে। অল্প বয়সী বউ, মুখে ঘোমটা টানা, জল থেকে উঠে এলো, অথচ কাপড় ভিজে নয় কারো। দলে দলে 1টা 2টো 5টা 10টা 20টা, তারা সকলে এসে আমায় ঘিরে দাঁড়ালো। আমি এক মনে মন্ত্র জপ করছি, ভাবছি যা হয় হবে। একটু পরে ভালো করে চাইতে গিয়ে দেখি আমার চারপাশে একটাও বউ নয়, সব কর্রা পাখি। বীরভূমে নদীর চরে যথেষ্ট হয়, দুপায়ে গম্ভীরভাবে হাঁটে, ঠিক যেন মানুষের মতো। এক মুহূর্তেই মনটা হালকা হয়ে গেল। তাই বলো, হরি হরি পাখি। চিন্তাটা আমার সম্পূর্ণ শেষ হয়নি। পরক্ষণে আমার চারপাশে মেয়ে গলায় কারা খল খল করে হেসে উঠল। হাসির শব্দে আমার গায়ের রক্ত আরো হিম হয়ে জমে গেল যেন। যে দেখি তখন একটাও পাখি নয়, সব অল্প বয়সী বউ। তারা তখন সবাই একযোগে ঘোমটা খুলে আমার দিকে চেয়ে আছে, আর তাদের চারিদিকে সেই বড় মাঠের যেদিকে তাকাই অসংখ্য নরকঙ্কাল, দূরে নিকটে ডাইনে বায়ে অন্ধকারের মধ্যে সাদা সাদা দাঁড়িয়ে আছে কতকালের পুরনো জীর্ণ হাড়ের কঙ্কাল। তাদের অনেকগুলোর হাতে সব আঙ্গুল নেই, অনেকগুলোর হাড় রোদে চলে চটা উঠে ক্ষয়ে গিয়েছে। কোনোটার মাথার খুলি ফুটো, কোনোটার পায়ের নলির হাড় ভেঙে ভেঙে আছে। তাদের মুখও নানা দিকে ফেরানো। দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন ওদের বহু যত্নে তুলে ধরে দাঁড় করিয়ে রেখেছে। কঙ্কালের আড়ালে পেছন থেকে যে লোকটা এদের খাড়া করে রেখেছে, সে যেই ছেড়ে দেবে অমনি কঙ্কালগুলো হুড়ুমুড় করে ভেঙে গিয়ে জীর্ণ ভাঙাচোরা তবরানো নোনা ধরা হাড়ের রাশি স্তূপাকার হয়ে উঠবে। অথচ তারা যেন সবাই জীবিত, সবাই আমাকে পাহারা দিচ্ছে। আমি যেন প্রাণ নিয়ে শ্মশান থেকে পালাতে না পারি। হাড়ের হাত বাড়িয়ে একযোগে সবাই যেন আমার গলা টিপে মারবার অপেক্ষায় আছে। উঠে সোজা দৌড় দেব ভাবছি, এমন সময় দেখি আমার সামনে এক অতি রূপসী বালিকা আমার পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে। এ আবার কে? যা হোক, সব রকম ব্যাপারের জন্য আজ প্রস্তুত না হয়ে আর সব সাধনা করতে নামিনি। আমি কিছু বলবার আগেই মেয়েটি হেসে হেসে বলল, আমি ষোড়শী, মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। আমায় তোমার পছন্দ হয় না? মহাবিদ্যা টহাবিদ্যা নাম শুনেছিলাম বটে পাগলির কাছে, কিন্তু তাদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না। বললাম, আমার মহা সৌভাগ্য যে আপনি এসেছেন, আমার জীবন ধন্য হলো। মেয়েটি বলল, তবে তুমি মহাডাবলি সাধনা করছো কেন? আগে আমি তো জানি না কোন সাধনা কীরকম। ওই পাগলি আমায় যেমন বলে দিয়েছে আমি
আমি তেমন করেছি। বেশ, মহাডামরি সাধনা তুমি ছাড়ো, ও মন্ত্র জপ করো না। যখন দেখা দিয়েছি তখন তোমার আর কিছুতে দরকার নেই। তুমি মহাডামরি ভৈরবীকে দেখনি? অতি বিকট তার চেহারা, তুমি ভয় পাবে। ছেড়ে দাও ও মন্ত্র। সাহসে ভর করে বললাম, সাধনা করে আপনাদের আনতে হয় শুনেছি। আপনি এত সহজে আমাকে দেখা দিলেন কেন? তোমার সন্দেহ হচ্ছে? আমার মনে হলো এই মুখ আমি আগে কোথাও দেখেছি, কিন্তু তখন আমার মাথায় গোলমাল হয়ে গিয়েছে, কিছুই ঠিক করতে পারলাম না। বললাম, সন্দেহ নয়, কিন্তু বড় আশ্চর্য হয়ে গিয়েছি। আমি কিছুই জানি নে কে আপনি, কে আপনারা। যদি অপরাধ করি মাফ করুন, কিন্তু কথাটার জবাব যদি পাই। মহাডামরিকে চেনো না? আমাকেও চেনো না? তাহলে আর চিনে কাজ নেই। এসেছি কেন জিজ্ঞেস করছো? দিবজ্ঞ পথের নাম শুনুনি তন্ত্রে? পাষণ্ড দলনের জন্যে ওই পথে আমরা পৃথিবীতে নেমে আসি। তোমার মন্ত্রে দিবজ্ঞ পথের সাড়া জেগেছে, তাই ছুটে দেখতে এলাম। কথাটা ভালো বুঝতে পারলাম না। ভয়ে ভয়ে বললাম, তবে কি আমি খুবই পাষণ্ড? তোমার বেলা এসেছি সম্প্রদায় রক্ষার জন্যে, তো ভয় কিসের? আমি না তোকে লাথি মেরেছি, শ্মশানের পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি? তোকে পরীক্ষা না করে কি সাধনার নিয়ম বলে দিয়েছি তোকে? আমি ভয়ানক আশ্চর্য হয়ে গিয়েছি। বলে কি? মেয়েটি আবার বলল, কিন্তু মহাডামরির বড় ভীষণ রূপ, তোর যেমন ভয় সে তুই পারবি নি, ও ছেড়ে দে। আপনি যখন বললেন তাই দিলাম। ঠিক কথা দিলি? দিলাম। এ সময় যে শবদেহের উপর বসে আছি তার দিকে আমার নজর পড়ল। পড়তেই ভয়ে ও বিস্ময়ে আমার সর্বশরীর কেমন হয়ে গেল। শবদেহের সঙ্গে সম্মুখের ষোড়শী রূপসীর চেহারার কোনো তফাৎ নেই। একই মুখ, একই রং, একই বয়স। বালিকা ব্যঙ্গের হাসি হেসে বললে, যে দেখছিস কি? আমি কথার কোনো উত্তর দিলাম না। কিছুক্ষণ থেকে একটা সন্দেহ আমার মনে ঘনিয়ে এসেছিল, সেটা মুখেই প্রকাশ করে বললাম, কে আপনি? আপনি কি সেই শ্মশানের পাগলি? একটা বিকট বিদ্রুপের হাসিতে রাত্রির অন্ধকার চিরে ফেরে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঘময় নরকঙ্কালের হাড়ের হাতে তালি দিতে দিতে একে বেঁকে উদ্দাম নৃত্য শুরু করলো। আর অমনি সেগুলো নাচের বেগে ভেঙে ভেঙে পড়তে লাগলো। কোনো কঙ্কালের হাত খসে গেল, কোনোটার মেরুদণ্ড, কোনোটার কপালের হাড়, কোনোটার বুকের পাঁজরগুলো। তবু তাদের নৃত্য সমানেই চলছে। এদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠল, আর হাড়ে হাড়ে লেগে কি বিভৎস টক টক শব্দ। হঠাৎ আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে গুটিয়ে গেল কাগজের মতো, আর সেই ছিদ্র পথে যেন এক বিকট মূর্তি নারী উন্মাদিনীর মতো আলু থালু এসে নেমে আসছে দেখলাম। সঙ্গে সঙ্গে চারপাশের বনে
শিয়ালের দল আবার ডেকে উঠল। বিশ্রী মরা পচার দুর্গন্ধে চারিদিকে পূর্ণ হয়ে গেল। পেছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেল। তার নিচে চিল শকুনি উড়ছে সেই গভীর রাত্রে। শিয়ালের চিৎকার ও নরকঙ্কালের ঠোকাঠুকির শব্দ ছাড়া সেই ভয়ানক রাতে বাকি সব জগৎ নিস্তব্ধ, সৃষ্টি নিঝুম। আমার গা শিউরে উঠল আতঙ্কে। পিচাসিটা আমার দিকেই যেন ছুটে আসছে। তার আগুনের ভাটার মতো জ্বলন্ত দু চোখে ঘৃণা, নিষ্ঠুরতা ও বিদ্রুপ মেশানো। সে কি ভীষণ ক্রূর দৃষ্টি! সে প্রতিগন্ধ, সে শিয়ালের ডাক, সে আগুন রাগা মেঘের সঙ্গে পিচাসির সেই দৃষ্টিটা মিশে গিয়েছে একই উদ্দেশ্যে। সকলেই তারা আমায় নিষ্ঠুরভাবে হত্যা করতে চায়। যে সবটার উপর বসে আছি সে সবটা চিৎকার করে কেঁদে বলে, আমায় উদ্ধার কর। রোজ রাত্রে এমনই হয়। আমায় খুন করে মেরে ফেলেছে বলে আমার ক্ষতি হয়নি। আমায় উদ্ধার কর। কতকাল আছি এই শ্মশানে? 56 বছর। কাকেই বা বলি, কেউ দেখে না। ভয়ে দিশেহারা হয়ে আমি আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন পুবে ফর্সা হয়ে এসেছে। বোধহয় অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হলে চেয়ে দেখি আমার সামনে সেই পাগলি বসে মৃদু মৃদু ব্যঙ্গের হাসি হাসছে। সেই বটতলায় আমি আর পাগলি দুজনে। পাগলি বলল, তোর বোঝা গিয়েছে। আসন ছেড়ে পালিয়েছিলি না? আমার শরীর তখনও ঝিমঝিম করছে। বললুম, কিন্তু আমি ওদের দেখেছি। তুমি যে ষোড়শী মহাবিদ্যার কথা বলতে, তিনি এসেছিলেন। পাগলি মুখ টিপে টিপে হেসে বলল, তাই তো ওই ষোড়শীর রূপ দেখে মন্ত্র জপ ছেড়ে দিলি? তোর ওসব হাকিনীদের মায়া, ওরা সাধনায় বাধা। তুই ষোড়শীকে চিনিস না? শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্মশক্তি এবং দেবী তক্ষরিত মহাষোড়শী সন্তরে। কহাদি সাধনা ভিন্ন তিনি প্রকট হন না। কহাদি উচ্চতন্ত্রের সাধনা। তুই তার জানিস কি? সব মায়া। আমি সন্দিহান সুরে বললাম, তিনি অনেক কথা বলেছিলেন যে। আর এক বিকট মূর্তি পিশাচির মতো চেহারা নারী দেখেছি। আমার মাথার ঠিক ছিল না। তারপরেই মনে পড়ল, পাগলির কথাও কি একটা তার সঙ্গে যেন হয়েছিল। কি সেটা? পাগলি বলল, তোর ভাগ্য ভালো। শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিস, তিনি মহাডামরি মহাভৈরবী। তুই তার তেজ সহ্য করতে পারলি নে, আসন ছেড়ে ভাগলি কেন? তারপরে সে হঠাৎ হি হি করে হেসে উঠে বলল, মুখ পড়া বাদর কোথাকার! দেখা পাবেন ভৈরবীদের। আমি যাদের নাম মুখে আনতে সাহস করিনি, হাকিনীদের নিয়ে কারবার করি। ওরে অলপ্পে, তোকে ভেলকি দেখিয়েছি। তুই তো সব সময় আমার সামনে বসে আসিস বরতলায়। কোথায় গিয়েছিলি তুই? সকাল কোথায়? এখন যে সারা রাত সাধনা করে আসন ছেড়ে এলি,
এই তো সবে সন্ধে। হ্যাঁ, আমার চমক ভাঙল। পাগলি কি ভয়ানক লোক! সত্যি তো, সবে মাত্র সন্ধ্যা হয়। আমার সব কথা মনে পড়ল। এসেছি ঠিক বিকেল 6টায়। আষাঢ় মাসের দীর্ঘ বেলা, মরা ডাঙ্গায় তোলা সব সাধনা, নরকঙ্কাল, ষোড়শী, উড়ন্ত চিল শাকুনের জাপ, সব আমার ভ্রম। হতভম্বের মতো বললাম, কেন এমন ভোলালে? আর মিথ্যে এত ভয় দেখালে কেন? তোকে বাজিয়ে নিচ্ছিলাম, তোর মধ্যে সে জিনিস নেই। তোর কর্ম নয়, তন্ত্রের সাধনা। তুই আর কোনোদিন এখানে আসবার চেষ্টা করবি নে, এলেও আর দেখা পাবি নে। একটা কথা শুধু উত্তর দাও। তুমি তো অসাধারণ শক্তি ধরো, তুমি ভেলকি নিয়ে থাকো কেন? উচ্চতন্ত্রের সাধনা করো না কেন? তুই সে বুঝবি নে। মহাষোড়শী, মহাডামরি, ত্রিপুরা, এরা মহাবিদ্যা, ব্রহ্মশক্তির নারী রূপ। এদের সাধনা এক জন্মে হয় না। আমার পূর্ব জন্ম এমনই কেটেছে, এ জন্ম গেল, গুরুর দেখা পেলাম না। যা, তুই ভাগ। তোর সঙ্গে সব বকে কি করব? তোকে কিছু শক্তি দিলাম, তবে রাখতে পারবি নে বেশি দিন। যা, পালা, যা। চলে এলাম। সে আজ 40 বছরের কথা। আর যায়নি, ভয়েই যায়নি। পাগলির দেখাও পায়নি আর কোনোদিন। তখন আমি চিনতাম না, বয়স ছিল কম। এখন আমার মনে হয় যে পাগলি সাধারণ মানবী নয়, সংসারের কেউ ছিল না। লোকচক্ষুর আড়ালে থাকবার জন্যে পাগল সেজে কেন যে চিরজন্ম শ্মশানে ঘুরে বেড়াতো। তুমি, আমি সামান্য মানুষ, তার কি বুঝবে? যাগ্যে সেসব কথা। শক্তি পাগলি দিয়েছিল, কিন্তু রাখতে পারেনি। ঠিকই বলেছিল, আমার মনে অর্থের লালসা ছিল, তাতেই সব গেল। কেবল চন্দ্র দর্শন এখনো করতে পারি। তুমি চন্দ্র দর্শন করতে চাও? এসো, চিনিয়ে দেব। দুহাতের বুড়ো আঙ্গুল দিয়ে। আমি দেখলাম তারানাথের বকুনি থামবে না যতক্ষণ এখানে আছি। উঠে পড়লাম। বেলা 12টা বাজে। আপাতত চন্দ্র দর্শন অপেক্ষা গুরুতর কাজ বাকি আছে। তারানাথের কথা বিশ্বাস করছি কিনা জিজ্ঞাসা করছেন? এর আমি কোনো জবাব দেব না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আরও সুন্দর সুন্দর গল্প আপনাদের জন্য নিয়ে আসতে চলেছি।